বাড়ছে না জ্বালানির দাম, সরকারি আশ্বাসেও পাম্পে ঘুরে মিলছে না তেল, পরিস্থিতি স্বাভাবিকে সেনা মোতায়েনের দাবি। শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে 3 দিন ক্লাস হবে অনলাইনে আর 3 দিন সশরীরে। জ্বালানি সংকটের বাস্তবতায় এই সিদ্ধান্ত। টিকা ও নজরদারির ঘাটতিতে হামের প্রাদুর্ভাব, মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। অন্তর্বর্তী সরকারের সমালোচনায় স্বাস্থ্য অধিদপ্তর। নতুন সরকারের সাথে সম্পর্ক সহজ করবে ভারত, শিগগিরই স্বাভাবিক করবে ভিসা প্রক্রিয়া, আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। ভুয়া মুক্তিযোদ্ধা ও তাদের চাকরি নেওয়া সন্তানদের তালিকা শিগগিরই। প্রকৃত মুক্তিযোদ্ধাদের বন্ধ ভাতা চালু করবে সরকার। রাজনৈতিক কারণে মেধাবী খেলোয়াড়ের বাদ পড়া দুঃখজনক, ক্রীড়াঙ্গনকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে চায় সরকার। আপাতত বাড়ছে না পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম। বিকেলে এক আদেশে এমনটাই জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। অন্যদিকে বিশৃঙ্খলা এড়াতে রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ রাখতে চায় পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। তবে ডিজেল বিক্রি চলবে আগের মতোই। এছাড়া পাম্পের পরিস্থিতি স্বাভাবিক করতে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে অনেকে। রাত থেকেই লাইনে দাঁড়াচ্ছেন চালকরা। দীর্ঘ অপেক্ষার পর জ্বালানি তেল পেলেও চাহিদা অনুযায়ী মিলছে না পেট্রোল, অকটেন। অনেকের দাবি 5 থেকে 7 ঘন্টা অপেক্ষার পরও মিলছে না জ্বালানি। চালকদের অভিযোগ, অনিয়ম, বিশৃঙ্খলার কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। সরবরাহ কম থাকায় পাম্পগুলোও মেটাতে পারছে না চাহিদা, ফলে বাড়ছে ভোগান্তি। পাম্পে আসলে দেখি লম্বা সিরিয়াল, আমাদের প্রায় তেল নিতে একদিনে অর্ধেক চলে যায়, মাঝে মাঝে দিন পুরাটাও চলে যায়। সময়টা অপচয় হইতেছে, সময় মতো জায়গা মতো গন্তব্যস্থলে পৌঁছতে পারতেছি না। অনেকের অভিযোগ, সিন্ডিকেটের কারণে দীর্ঘায়িত হচ্ছে তেলের সংকট। এমন পরিস্থিতিতে শৃঙ্খলা ফেরাতে সেনা মোতায়েনের দাবি তাদের। একটা পাম্পে সেনাবাহিনী অথবা বড় ধরনের প্রশাসন দিয়ে পাম্পগুলো ইয়ে করা দরকার। পাম্পে তেল রেখে এরা সিন্ডিকেট করতেছে। এটা হলে তেল মালিকদের একটা সিন্ডিকেট, তেলের হয়তো দাম বাড়ানোর জন্য এই কাজটা করতেছে। পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে সরবরাহ কম থাকায় চাহিদা অনুযায়ী তেল দিতে পারছেন না তারা। তেলের চাহিদা তো আমাদের প্রায় 3 গাড়ি 4 গাড়ি থাকে, এক গাড়িতে 13,500 লিটার। তো আমরা পাচ্ছি এক গাড়ি 2 গাড়ি এরকম। এদিকে বিশৃঙ্খলা এড়াতে রাতে পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ রাখতে চায় পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। তবে ডিজেল বিক্রি চলবে নিরবিচ্ছিন্নভাবে। অতিরিক্ত চাহিদার কারণে পরিস্থিতি বেসামাল হয়ে উঠেছে। ফলে সাধারণ ভোক্তারা যেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তেলের দাবিতে পেট্রোল পাম্পে হামলা পর্যন্ত হয়েছে। পেট্রোল পাম্পে তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ করতে হবে। পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। ক্যান ইউ টেক দিস রেসপন্সিবিলিটি যে দুর্ঘটনা, আগুন জ্বালায় যায় কোনো পাম্পের কর্মচারীকে? কারণ রাতেই তো সব দুর্ঘটনা ঘটে। এখন আপনারা বলতেছেন এটা আমরা আমাদের প্রস্তাব করেছি, আমরা উস্কেও দিচ্ছি না। আমাদের পাম্পের ট্যাঙ্কের মধ্যে যতটুকু তেল থাকে, সরকার এই কথাও বলেছে, যদি তেলের মূল্য বৃদ্ধি পায়, যার ট্যাঙ্কে যা আছে সব বেচে তারপর নতুন মূল্য ইমপ্লিমেন্ট করবে। কালোবাজারি বা তেল মজুদ না করার অনুরোধ জানিয়ে সরকারের কাছে নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান পাম্প মালিকরা। আর বিকেলে জ্বালানি মন্ত্রণালয় থেকে পাঠানো এক অফিস আদেশে জানানো হয়, পেট্রোল, অকটেন, ডিজেল এবং কেরোসিনের দাম বাড়ছে না, দেয়া হয়েছে আগের দামেই বিক্রির নির্দেশনা। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। মহানগরী এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে 3 দিন ক্লাস হবে অনলাইনে আর 3 দিন হবে সশরীরে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের পর একথা জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। জ্বালানি সংকটের বাস্তবতায় এমন পরিকল্পনা করলেও এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে। মঙ্গলবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্টরা। আলোচনা হয় বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সমন্বয় করে স্কুলের ক্লাস অনলাইন ও অফলাইনে নেয়ার বিষয়ে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে। স্কুল আওয়ারটাকে অর্থাৎ 6 ডেজে উইক করছি। ইন দ্য মিন টাইম আমাদের ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি
এবং সেগুলিকে আমরা বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে আমি সার্ভে করেছি 55% পিপল চাচ্ছে, ইউজার্সরা চাচ্ছে যে তারা যেন অনলাইনে যায়। এরপর বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। জ্বালানি সংকট মোকাবেলায় নানা উদ্যোগের অগ্রগতির খোঁজ নেন সরকার প্রধান। পরে ব্রিফিংয়ে জানানো হয় জ্বালানির পর্যাপ্ত মজুদ আছে, ধীরে ধীরে উন্নতি হবে পরিস্থিতির। প্রায় নিয়মিতই যে কার্গোগুলো আসে সেখান থেকে খালাস হয়ে নিয়মিতই একটা ফিগার কিন্তু আবার যুক্ত হতে থাকে। আমাদের কোনো সংকট নেই। এপ্রিলের একদিন আগে দাঁড়িয়েও আমি বলছি আপনাকে ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। আমরা অলরেডি একটা অ্যাপস ডেভেলপ করছি, এটা আমরা হয়তো সপ্তাহখানেকের মধ্যে 2-1 জায়গায় আমরা টেস্ট কেস হিসেবে চালু করব। এদিন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও কর্মসূচি সহ বিভিন্ন বিষয়ে আরও কয়েকটি বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে ভারত, এছাড়া শিগগিরই ভিসা প্রক্রিয়াও স্বাভাবিক করবে দেশটি, এমন আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। এছাড়া বন্ধু প্রতিম বিভিন্ন দেশের কাছ থেকে জ্বালানি তেল কেনা হচ্ছে বলেও জানান তিনি। দুপুরে নিজ মন্ত্রণালয়ে এসব কথা বলেন শামা ওবায়েদ। 24-এর 5ই আগস্টের পট পরিবর্তনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয় ব্যাপকভাবে, যার প্রভাব পড়ে ভিসা ব্যবস্থায়ও। পাল্টাপাল্টি অতি প্রয়োজনীয় ছাড়া সকল ভিসা দেয়াই বন্ধ হয়ে যায়। গেল 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ী হওয়ার পর বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশের পক্ষ থেকে ভিসা প্রক্রিয়া অনেকটাই স্বাভাবিক করলেও ভারত এখনো কোনো উদ্যোগ নেয়নি। ঈদ উল ফিতরের পর ভারত ভিসা স্বাভাবিক করবে এমন কথা বলেছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কিন্তু এখনো এতে খুব একটা উদ্যোগী হতে দেখা যাচ্ছে না। এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানালেন নতুন সরকারের সাথে নতুনভাবেই সম্পর্ক করার কথা বলেছে ভারত। ভারত সরকার তো ওরা বলেছে যে ওরা ভিসাটা নর্মালাইজ করে দিবে। আমি বিশ্বাস করি যে ভারত সরকার নতুন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার এখন বাংলাদেশে আছে, নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তো সুতরাং তারাই বলেছে যে তারা নতুনভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চায়, তো সেটা তারা অবশ্যই বিবেচনা। এদিকে সঙ্গত কারণেই প্রশ্ন এসেছে তেলের সংকট নিয়ে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানালেন ভারত, রাশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব ও ইন্দোনেশিয়া থেকে কেনা হচ্ছে জ্বালানি। আমাদের সৌদি আরব থেকে আসতেছে, আমাদের ভারত থেকে আসবে, আমাদের অন্যান্য আমাদের মালয়েশিয়া থেকে আসার কথা, ইন্দোনেশিয়া থেকে আসার কথা, এগুলো সব সোর্সিং হচ্ছে। কিন্তু জ্বালানির সোর্সগুলো ডাইভার্সিফাই করার জন্য যা যা করার দরকার আমাদের মন্ত্রণালয় থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা চাই। জ্বালানি মন্ত্রণালয়কে সব রকম সহযোগিতা করার কথাও জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়কে যে সহযোগিতা চাইবে জ্বালানি মন্ত্রণালয় আমরা সেটা দিব। এদিকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে 2 লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। গণভোটের রায়কে অস্বীকার করে সংসদকে কলঙ্কিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় সদস্যরা। এছাড়া গণভোটের পক্ষে ভোট চেয়ে সরকারি দল এখন সেই ভোটকেই অস্বীকার করছে বলেও অভিযোগ তাদের। অন্যদিকে সরকার দলীয় জোটের পক্ষে সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ আলোচনায় অংশ নিয়ে জুলাই যোদ্ধাদের মাথায় কাঁঠাল ভেঙে না খাওয়ার আহ্বান জানান। প্রশ্ন তোলেন, যারা সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চান, সংবিধান দেখলে তাদের ৭১-এর পরাজয়ের কথা মনে পড়ে কিনা। পার্থ বলেন, তারা সংবিধানকে রাখতে চান এবং জুলাই সনদকেও সম্মান করতে চান। অবৈধ একটা কাজ জাতীয় সংসদে আমাদের কাছে কাগজ প্লেস করেছে কে? যারা প্লেস করেছে তাহলে তাদেরকে তো আগে আইনের আওতায় নিয়ে আসা উচিত। জনগণ যেখানে গণভোটের মধ্য দিয়ে এই আদেশের পক্ষে রায় দিয়েছে, সেখানে জনগণের রায়কে অসাংবিধানিক বলা এই সংসদকে কলঙ্কিত করে। মাননীয় স্পিকার, এই যে একটা প্রক্রিয়া, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেব? এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? ভুয়া মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান যারা চাকরি নিয়েছেন শিগগিরই সেই তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। বিকেলে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে এই কথা জানান তিনি। প্রকৃত মুক্তিযোদ্ধা হওয়ার পরেও
সরকার যাদের ভাতা বন্ধ করে দিয়েছিল তাদের কাগজপত্র যাচাই বাছাই করে আবারও ভাতা চালু করা হবে। এছাড়া মুক্তিযোদ্ধাদের ঋণ দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করা হবে বলেও জানান মন্ত্রী। আমরা বাংলাদেশে সকল অমুক্তিযোদ্ধাদেরকে এই মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দিয়ে মির্জাপুর থেকে শুরু করে সারা বাংলাদেশে এ ধরনের যারা হয়রানির শিকার হয়েছে বা হচ্ছে তাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যথাযথভাবে মুক্তিযুদ্ধের তালিকায় সন্নিবেশিত করে আমরা মুক্তিযুদ্ধকে আমরা মূল্যায়ন করতে চাই। ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে একজন নারীকে সংরক্ষিত আসনে মনোনীত করবে বিএনপি। এছাড়া আদিবাসীদের সরকারের পক্ষ থেকে স্বল্প সুদের ঋণ প্রদান সহ অন্যান্য সহযোগিতার কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব জানান তিনি। বলেন, দেশের প্রতিটি মানুষের যেমন অধিকার, আদিবাসীদেরও তেমনই অধিকার। আমরা চেষ্টা করব, আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে উদ্যোক্তাদেরকে ঋণ দেওয়ার জন্য স্বল্প সুদে হোক, বিনা সুদে হোক, অথবা জামানত ছাড়া। আমি আশা করছি এই প্রথমবারের মতো বাংলাদেশে আপনাদের একজন প্রতিনিধি সংরক্ষিত নারী আসনে যাবেন। মিরপুর মডেল থানার দেলোয়ার হত্যা মামলায় ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের আবারও 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এই আদেশ দেয়। এর আগে একই মামলায় তাকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সব ধরনের সহযোগিতা করেছেন শেখ মামুন। পরে এজন্য তাকে পুরস্কৃত করা হয়েছে। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ডে নেওয়ায় ওই আদেশ দেয় আদালত। গত 28 মার্চ রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় নিজ ফ্ল্যাট থেকে শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ, তাকে একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা ইতিপূর্বে 5 দিনের রিমান্ড নিয়েছিলেন এবং 5 দিনে তাকে জিজ্ঞাসাবাদ করার পর আবার তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেছে। এই 7 দিন রিমান্ড চাওয়ার পরিপ্রেক্ষিতে কোনো গ্রাউন্ডস বিজ্ঞ আদালতে রাষ্ট্রপক্ষ দাখিল করতে ব্যর্থ হয়েছেন। সুতরাং আমি মনে করি শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানি করার জন্য এই মামলায় বারবার রিমান্ড চাওয়া হচ্ছে, যা সম্পূর্ণভাবে আইনের শাসনের পরিপন্থী। শান্তি। ক্লিক ফ্যানের অ্যারোডাইনামিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড ও ডাবল শিল্ডেড বল বেয়ারিং নিঃশব্দে বাতাস ছড়ায় পুরো ঘর জুড়ে। ক্লিক ফ্যান। জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দুপুরে সেগুনবাগিচায় বক্স কালভার্ট পরিচ্ছন্নতার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। জানান, জলাবদ্ধতার কারণ হিসেবে 33টি হটস্পট চিহ্নিত করে কার্যক্রম শুরু করা হয়েছে। কর্মসূচির আওতায় পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে 24টি খাল ও 4টি বক্স কালভার্ট। প্রশাসক জানান, 1 মাসের মধ্যে শুরুতেই পরিষ্কার করা হবে 2.8 কিলোমিটার বক্স কালভার্ট, যার সুবিধা ভোগ করবেন 10 লাখ মানুষ। এজন্য নগরবাসীর সহযোগিতা চান তিনি। আমরা এই জলাবদ্ধতা নিরসনের জন্য আমাদের বক্স কালভার্ট সহ খাল, নদী, নালা যেগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা আবার 1 মাস ব্যাপী আমরা কর্মসূচি আজকে থেকে আমি ঘোষণা করছি। বর্তমান ঢাকা সিটি কর্পোরেশনের বৃষ্টির পানি নির্গমনের জন্য 3টা আউটলেট আমাদের আছে, যা প্রয়োজনের তুলনায় অনেক অপ্রতুল। ইতিমধ্যে 2টা আউটলেট নির্মাণের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। হরমুজ প্রণালীতে নতুন টোল আরোপের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। সেই সাথে শত্রুদের উপর হামলা জোরদার করেছে তেহরান। অন্যদিকে 24 ঘন্টায় ইসরায়েলের উপর 43টি হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। 1 মাস পেরিয়ে গেছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখনও দিক নিশানা খুঁজে পাচ্ছে না। পরিণতি কি হবে তাও বলতে পারছে না কোনো পক্ষ।
এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজ থেকে নতুন টোল আদায়ের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। দেশটির পার্লামেন্টারি কমিটির এ সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ শত্রু দেশগুলোর জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করার ইঙ্গিত রয়েছে। এদিকে হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত না হলেও ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযান শেষ করতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে ২৪ ঘন্টায় তারা ইসরায়েলি বাহিনীর ওপর ৪৩টি হামলা চালিয়েছে। এর মধ্যে সীমান্তবর্তী এলাকা ও উত্তর ইসরায়েল লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়েছে বলেও দাবি হিজবুল্লাহর। একই সময় দুবাই বন্দরে নোঙর করা কুয়েতের আল সালমি তেলের ট্যাঙ্কারে হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন কেপিসি জানিয়েছে, হামলায় ট্যাঙ্কারটি ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যায় এবং তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ৫টি হামলার দায় স্বীকার করেছে একটি সশস্ত্র গোষ্ঠী সারায়া আউলিয়া আল দাম। একই সময় ইরান দাবি করেছে তারা দুটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে পৃথক দুটি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত হয়েছেন। সংঘর্ষের মধ্যে শান্তিরক্ষীদের ওপর হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ। ইউনিফিল রসদবাহী কনভয়ে হওয়া এক বিস্ফোরণে ২ জন ইন্দোনেশীয় শান্তিরক্ষী প্রাণ হারিয়েছে। আরও ২ জন শান্তিরক্ষী আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর। তার আগের দিন নতুন ইউনিফিল ঘাঁটির ভেতরে এক বিস্ফোরণে একজন শান্তিরক্ষী নিহত হন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ, আর সংস্থাটির নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে ফ্রান্স। এদিকে ইরান জানিয়েছে যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না, যদিও ওয়াশিংটন দাবি করছে ২ দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। অন্যদিকে চলমান যুদ্ধ নিশ্চিতভাবে অর্ধেক পথ পেরিয়ে গেছে, আর ইরানের ইসলামী প্রজাতন্ত্র অবশ্যই অভ্যন্তরীণভাবে ভেঙে পড়বে বলে জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইর্তেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক। রাজনৈতিক কারণে কোনো মেধাবী খেলোয়াড়ের বাদ পড়া দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব পরিদর্শন করে এই মন্তব্য করেন মির্জা ফখরুল। এ সময় ক্রীড়াঙ্গনের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ভাবনা তুলে ধরেন তিনি। তারা জনগণের কাছে প্রিয় মানুষ। শত ব্যস্ততার মাঝেও পুরনো স্মৃতির টানে সাদাকালো শিবিরে হাজির স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় ক্লাবের আঙিনায় সাবেক ক্রিকেটার, ফুটবলার আর ক্রীড়া সংগঠকদের উপস্থিতিতে মোহামেডান চত্বর যেন রূপ নেই মিলন মেলায়। উৎসাহিত সাদাকালো শিবিরের গৌরবময় দিনের সাক্ষীরা স্মৃতিচারণে ফিরে যান পুরনো দিনে। স্মৃতির আবহে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও উঠে আসে। দেশের ক্রীড়াঙ্গন নিয়ে নতুন ভাবনা ও সেই অনুযায়ী যাত্রার কথা তুলে ধরেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকরা। এই মোহামেডান ক্লাব দিয়ে আমার শুরু হয়েছিল ছোটবেলায়। আমি তখন জুনিয়র গোলকিপার হিসেবে এই মোহামেডান ক্লাবে খেলার সৌভাগ্য আমার হয়েছিল। সেই থেকে আমার পথ চলা। আমি সেই তরুণদের মধ্যে একজন ছিলাম সেই সময় 79-78-এ যে মোহামেডানকে সমর্থন করা শুরু করেছিলাম। রাজনৈতিক রং কি এই দিয়ে যেন কোনো খেলোয়াড়কে বিবেচনা করা না হয়, এই সর্বনাশ হয়ে গেছে কিন্তু আমাদের 16-17 বছরে। বিগত সময়ে মেধাবী ক্রীড়াবিদদের মাঠের খেলা ফেলে টেনে নিয়ে আসা রাজনীতির মাঠে ক্রীড়াঙ্গনের সেই অপূরণীয় ক্ষতির কথা তুলে ধরলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে নামার সঙ্গে সঙ্গেই একটা কথা বলেছিলেন লোকের আক্রমণের সামনে, যে আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যানটি তিনি কার্যকর করা শুরু করেছেন। আমরা সবসময় মনে করেছি এখানে কোনো রাজনীতি থাকবে না, এখানে রাজনীতির কারণে কোনো মেধাবী ক্রীড়াবিদ বাদ পড়বে দল থেকে বা জাতীয় দল থেকে, এটা সবচেয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এই উগ্র থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মোহামেডান ক্লাবের মিলন মেলায় এসে অতিথিরা বললেন শিগগিরই আর্থিক সংকট কাটিয়ে পুনরায় স্বর্ণালী অতীতে ফিরবে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। আগের মতোই অবদান রাখবে দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে। উৎস রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।